বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক অর্থনীতি 2 এর চতুর্থ অধ্যায়। দুপুরে আমরা 3টা অধ্যায় শেষ করেছি, আজকে হচ্ছে অধ্যায় 4, যেটা হলো অবমূল্যায়ন। অধ্যায়টা ছোট, একটা ক্লাসের মধ্যে হয়ে যাবে। তো প্রশ্নগুলো যেগুলো দেবো সেগুলো ইম্পর্টেন্ট, মানে ছোট্ট অধ্যায় কিন্তু পরীক্ষায় পাস সম্ভাবনা, কমন পাওয়ার সম্ভাবনা বেশি এই চতুর্থ অধ্যায় থেকে, যেখানে খ বিভাগে আপনি একটা অথবা দুইটা প্রশ্ন পেয়ে যাবেন এবং গ বিভাগে একটা প্রশ্ন পেয়ে যাবেন। এই ছোট অধ্যায় থেকে মানে কয়েকটা হাতে গোনা কয়েকটা প্রশ্ন দেবো আমি, যে প্রশ্নগুলো পড়লে পরীক্ষা আশা করি ইনশাল্লাহ এখান থেকে এই বড় প্রশ্ন একটা এবং ছোট প্রশ্ন একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো প্রশ্নগুলো একটু কঠিন টাইপের, তো এইখানে এই চ্যাপ্টার প্রশ্নগুলো একটু তুলনামূলক সহজ আছে এবং প্রশ্নের কমন পাওয়ার সম্ভাবনাটা এখান থেকে বেশি। অল্প কিছু প্রশ্ন পড়লে কমন পাওয়া যাবে। আচ্ছা, এবার প্রথমে আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করব তা হচ্ছে অবমূল্যায়ন কি। অবমূল্যায়ন কি, আগে একটু উদাহরণ দিয়ে বুঝে আসি, তারপরে আমরা বইয়ের পড়াশোনায় যাবো না। অবমূল্যায়ন জিনিসটা কি? অবমূল্যায়ন, মূল্যায়ন মানে হচ্ছে কম, যেটাকে আমরা বলে থাকি যে একজন মানুষকে ওকে তো মূল্যায়ন করতেছিস না, ওকে তো তুই অবমূল্যায়ন করতেছিস। আমরা কথা বলি না এরকম করে? তার মানে ওকে ভালো চোখে দেখছি না, ওকে খারাপ ভাবে দেখতেছি, মানে ওকে ছোট করে দেখতেছি, নিম্ন করে দেখতেছি, ব্যাপারটা তো এরকম। তার মানে কমে যাওয়া, নিম্ন হওয়া, এটা হচ্ছে অবমূল্যায়ন। তো অর্থনীতিতে অবমূল্যায়ন জিনিসটা কি? যেমন সাপোজ মনে করো বাংলাদেশের 1 টাকা, সরি, মানে আমেরিকার মনে করো $1, $1 সমান সমান বাংলাদেশের 80 আশি টাকা। টাকা আচ্ছা, এরকম একটা ধরলাম, 80 টাকার কথা ধরলাম, কম বেশি 2-1 টাকা এদিক ওদিক হতে পারে। তো এটা প্রচলিত একটা বিনিময় হার বা বাজার আন্তর্জাতিকে রয়েছে। কিন্তু এখন যদি অন্য একটা দেশ থেকে কিছু দ্রব্য আনতে হয় বা আমার দেশ থেকে যদি কোনো দ্রব্য রপ্তানি করতে হয়, সেই ক্ষেত্রে ওই দেশটা বলল যে, মানে তার সাথে চুক্তি করার জন্য এই প্রচলিত যে ডলারের মূল্য রয়েছে 80 টাকা সমান সমান $1, তো এতে ওই দেশ আমদানি রপ্তানি করতে চাচ্ছে না, বিনিময় করতে চাচ্ছে না, তখন বাংলাদেশ তখন টেকনিক্যালি করলো কি, একটু লোভ দেখানো, যেটারে বলা হয়, আমরা অনেক সময় লোভ দেখাই না, যে আসেন 3টা কিনলে একটা ফ্রি, তো এরকম কিছু দেখাই, লোভ দেখালি। তো সেই ক্ষেত্রে 3টা কিনলে একটা ফ্রি, অন্তত পক্ষে 3টার সাথে তো আর একটা মানে 3টা তো বিক্রি হচ্ছে, কিছু বিক্রি না হওয়া থেকে 3টা বিক্রি হওয়া ভালো না? তো এখন অন্য দেশ থেকে আমার যে দ্রব্যগুলো আমার দেশে আনা দরকার বা আমার দেশে রপ্তানি করা দরকার ওই দেশে, এখন যদি করতে হয়, একদম রপ্তানি না হওয়ার থেকে যদি কিছু টাকা লস যায়, তাহলে সেটা করা ভালো না? তো এখন সে চিন্তা করলো যে এবার আমেরিকার সাথে ডিল করতেছে, যে ঠিক আছে তোমার $1 সমান সমান আমি 90 টাকা দিব। তার মানে বাংলাদেশের 90 টাকা সমান সমান ওই আমেরিকার $1 কথা বললাম। তাহলে বাংলাদেশের টাকার মানটা এখানে কিছুটা কি হয়ে গেল, কমে গেছে। কিছুটা এখানে কমে গেল। এই টাকার মান কমে যাওয়াটাই হলো অবমূল্যায়ন। আর যখন টাকার মানটা এরকম কমাই দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু রপ্তানির পরিমাণটা অনেক বেশি হয়। কিভাবে? আগে যখন 80 টাকার ডলার, $1 সমান 80 টাকা ছিল, এখন 90 টাকায় $1 নিচ্ছে, তার মানে আমি অন্য দেশের $1 সমান সমান আমার 90 টাকা দিতে হচ্ছে। এখন ওই দেশ চিন্তা করতেছে ভালোই তো, মাসাল্লাহ, 80 টাকা থেকে আরো 10 টাকা আমি বেশি পাচ্ছি, তাহলে দ্রব্য সে বেশি নিতে পারবে আমার থেকে। এই জন্য সে আমার দেশের প্রতি দ্রব্য নেয়ার একটা আগ্রহ প্রকাশ করবে, তার আমদানিটা বাড়বে, আমার রপ্তানির পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে দ্রব্যের যখন অবমূল্যায়ন হয় তখন রপ্তানি কি হয়, কথাটা মনে রাখতে হবে, অর্থাৎ এক্সপোর্ট। এক্সপোর্ট মানে এক্স কি হবে, যখন মুদ্রার অবমূল্যায়ন হয় তখন রপ্তানি কি হবে, যখন মুদ্রার অবমূল্যায়ন হয় তখন রপ্তানিটা বৃদ্ধি পায়। আর এক্ষেত্রে আমদানিটা হ্রাস পায়, এমটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ অন্য দেশ থেকে যদি কোনো একটা দ্রব্য বাংলাদেশে আনতে হয়,
তাহলে নিশ্চয়ই আমাকে বেশি দাম দিয়ে সেই দ্রব্যটা আনতে হবে। আমি যদি কোনো একটা দ্রব্য 80 টাকায় আনতে পারি এবং আর একটা দ্রব্য, একই দ্রব্য 80 টাকা দিয়ে আনতে পারি, সেখানে 90 টাকা দিয়ে আনা লাগলো, তাহলে আমার কত টাকা বাড়তি দেওয়া লাগলো? 10 টাকা। তো এখন আমার দেশে এসে ওই দ্রব্যটাকে, সাপোজ আমি কোন একটা দ্রব্য আমদানি করে নিয়ে আসছি অন্য দেশ থেকে, আমার দেশে সেটা নাই। তো এখন, বা এই কলমটাই, এটা তো আমার দেশে হয় না, এটা তো বাইরের দেশে জিক্সিন, এটা বাইরের দেশের কলম, বিদেশি কলম। তো এখন অন্য দেশ থেকে মনে করো এটা আমি আনছি। তো মনে করো এটা যদি 80 টাকা দিয়ে আনতে পারতাম, তাহলে এটা আমি 90 টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু আমার আনাই লাগছে 90 টাকা দিয়ে। তাহলে কি এই দ্রব্যটাকে 90 টাকা বিক্রি করা হবে না তার থেকে বেশি? তাহলে যখন আমি দ্রব্যের অবমূল্যায়ন হয়, তখন দ্রব্যের দাম কি হয় দেশীয় বাজারে, অভ্যন্তরীণ বাজারে দ্রব্যের, ওই বিদেশি দ্রব্যের দাম কি হয়? যেই দ্রব্যটা আমি অন্য দেশ থেকে আমি নিয়ে আসবো, আমার দেশে ওই দ্রব্যের দামটা তখন কি হয়ে যাবে? অবমূল্যায়নের কারণে ওই দ্রব্যের দামটা বেড়ে বেশি যাবে। বেশি আর হবে। দ্রব্যের দামটা বেশি হওয়ার কারণে, আর এই দ্রব্যের, বিদেশি দ্রব্যের দামটা বেশি হওয়ার কারণে আমদানি ওই কমে দ্রব্যের যাবে। চাহিদার পরিমাণটা একটু কমে যাবে। বেশি হওয়ার কারণে দ্রব্যের চাহিদার পরিমাণটা একটু কমে যাবে। তাহলে কমে এইটুকু কি বুঝলাম যে কোন একটা দেশের যখন অবমূল্যায়ন হয় দ্রব্যের, তখন ওই দেশের রপ্তানি পরিমাণ বাড়ে এবং আমদানি পরিমাণটা হ্রাস পায়। আপাতত কি অবমূল্যায়ন সম্পর্কে জি একটু কিছুটা স্যার, ক্লিয়ার বুঝতে হয়েছি? পারছি। তার জি স্যার। আচ্ছা, তাহলে এখন অবমূল্যায়ন কাকে বলা হয়? অবমূল্যায়ন কি? একটা হলো বিদেশি মুদ্রা আর একটা দেশি মুদ্রা। বিদেশি জি স্যার। মুদ্রার প্রেক্ষিতে নিজ দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস করাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। সংক্ষেপে যদি বলেন, বিদেশি মুদ্রার প্রেক্ষিতে নিজ দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস করাকে বলা হবে মুদ্রার অবমূল্যায়ন। মানে আগে আপনি 80 টাকা দিয়ে কিনতে পারতেন, কিন্তু এখন 90 টাকা দিয়ে কিনা লাগতেছে, তাহলে ক্রয় ক্ষমতা হ্রাস পাইছে না? অর্থাৎ সরকারিভাবে বিদেশি মুদ্রার সঙ্গে দেশীয় মুদ্রার বিনিময় হার কমানোকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। আমি কিন্তু একটা উদাহরণ সাহায্যে এখানে দিয়েছি, যে মনে করি আমেরিকার $1 সমান সমান বাংলাদেশে 80 টাকা। এখন যদি এই বাংলাদেশ সরকার যদি ডলারের তুলনায় দেশের মুদ্রার মূল্যটা কমিয়ে $1 সমান সমান কয় টাকা করছে, এখানে 90 টাকা ধার্য করে, তবে দেশীয় মুদ্রার বিনিময় হারটা হ্রাস পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে বলা হবে বাংলাদেশের মুদ্রার কি হয়েছে? বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। ঠিক আছে? আর অবমূল্যায়ন হলে কি হয়? অবমূল্যায়ন হলে রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পাবে এবং আমদানি পরিমাণটা কমে যাবে। আর এই ক্ষেত্রে যত বেশি পরিমাণ লেনদেন হবে, তাহলে একটা দেশের যে লেনদেন ঘাটতি ছিল, তখন কিন্তু লেনদেন ঘাটতি কিছুটা হলেও হ্রাস পাবে। কারণ কেন হ্রাস পাচ্ছে? লেনদেন ঘাটতিটা হ্রাস পাবে কি জন্য? কারণ বেশি বেশি পরিমাণে কি হচ্ছে, এই অবমূল্যায়নের কারণে কিছুটা বেশি রপ্তানি হচ্ছে। হয়তো কিছুটা লস হচ্ছে, কিন্তু তাহলেও রপ্তানি তো বেশি পরিমাণে হচ্ছে। যত বেশি রপ্তানি হবে তত বেশি কি হবে? আয় হবে। আর যত বেশি আয় হবে তত বেশি লেনদেন ঘাটতি কি হবে? হ্রাস পাবে। তাহলে অবমূল্যায়ন কি খালি সবসময়ের জন্য খারাপ, নাকি অবমূল্যায়ন ভালো? কথা বলেন। ভালো স্যার। ভালো। অবমূল্যায়ন কি? কখনো ভালো না, অবমূল্যায়ন কিন্তু, কখনো। অবমূল্যায়ন কিন্তু ভালো আছে। খালি আপনি মনে করতে অবমূল্যায়ন আল্লাহ কমিছে, এটা মনে হয় খারাপ, জি না। অবমূল্যায়ন কিন্তু কি আছে? ভালোর দিকেও। ভালো খারাপ দুটো দিকই আছে। একটা জিনিস ভালো দিকও আছে। ঠিক আছে। আচ্ছা, তো দেখি তাহলে কি শিখলাম। প্রথম প্রশ্নটা, অবমূল্যায়ন বলতে কি বোঝো? এবার দেখি, কোন অবস্থায়, এইটা ইনকোর্স পরীক্ষা দিছিল। কোন অবস্থায় অবমূল্যায়ন গ্রহণযোগ্য? কোন অবস্থায় অবমূল্যায়ন গ্রহণযোগ্য? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন অবস্থায় অবমূল্যায়ন গ্রহণযোগ্য, মানে কোন কোন অবস্থায় অবমূল্যায়নটাকে গ্রহণ করতে পারবা? বোর্ড পরীক্ষায় আপনাদের প্রশ্নটা আসতে পারে। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি দেওয়ার পরে একটু চেকিং দেবেন। দেওয়ার পরে বিগত 2023-এর যে প্রশ্নগুলো আসছে, স্যার, এটা 2023 এটাকে বাদ সাল। দিয়ে, যদি এসে থাকে তাহলে এটাকে ক্রস করবেন, 23-এ যদি এসে থাকে এটাকে ক্রস করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বাদ, কিছু করার নেই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন লেখেন, অবমূল্যায়নের উদ্দেশ্য লিখো। অবমূল্যায়নের উদ্দেশ্য লিখো। অবমূল্যায়নের উদ্দেশ্য লিখো। স্যার, আচ্ছা, এটা এরপরে উদ্দেশ্যে আসছে।
বুঝলাম না, যা লিখতেছি তাই চলে আসতেছে নাকি? কি অবস্থা? এই দুইটা আসছে। অবমূল্যায়নের অবমূল্যায়নের উদ্দেশ্য লিখো। আচ্ছা, এবার লেখেন মুদ্রার অবমূল্যায়নের কারণ কারণ লিখো। এটা 3 স্টার দিয়ে রাখেন। তার মানে গতবার যদি চলে আসছে ধরে রাখেন, প্রশ্ন এটা আপনার চলে আসছে, ধরে রাখেন এটা, ঠিক আছে? যদি এই অধ্যায় থেকে প্রশ্ন কয়েকটা আছে, অল্প কিছু প্রশ্ন দেবো, পরীক্ষায় চলে আসবে। এই ছোট্ট একটা অধ্যায়, কিন্তু ওর পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, মিস হয় না এখান থেকে। অল্প কিছু প্রশ্ন, কিন্তু কমন পাওয়ার প্রবণতা অনেক বেশি। বড় প্রশ্ন একটা পেয়ে যাবেন, ছোট প্রশ্ন একটা পেয়ে যাবেন, একটা অথবা দুইটাও সে ছোট প্রশ্ন এসে থাকে। তো গতবার যেহেতু এই দুটো আসছে বাদ দেন। অবমূল্যায়ন কি? মুদ্রার অবমূল্যায়নের কারণ লেখো। মুদ্রার অবমূল্যায়নের কারণ: বৈদেশিক বাণিজ্য ঘাটতি দূর করা, রপ্তানি বৃদ্ধি, হ্যাঁ, এরপরে অপ্রয়োজনীয় আমদানি উৎসাহিতকরণ, বিদেশি বিনিয়োগ উৎসাহিতকরণ, বিনিময় বা হারের সামঞ্জস্য বিধান, বিদেশি ডাম্পিং নীতি প্রতিরোধ, চোরা কারবার ও বৈদেশিক মুদ্রা রোধ, পাচার, পূর্ণ নিয়োগ অর্জন, এরকম করে আরো অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো এখানে আলোচনা করতে হবে। তাহলে পড়বেন কি? মুদ্রার অবমূল্যায়নের কারণ লেখো। এরপরে লেখেন মুদ্রার অবমূল্যায়ন ও মুদ্রার অপচয়নের মধ্যে পার্থক্য লেখো। অপচয়নের মধ্যে পার্থক্য লিখো। তাও স্টার চিহ্ন দেন না, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিছু করার 22-এ নাই। আসছে, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, মুদ্রার অবমূল্যায়ন ও মুদ্রার অপচয়নের মধ্যে পার্থক্য লিখো। মুদ্রার অবমূল্যায়ন ও মুদ্রার অপচয়নের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, তাহলে এখানে এই দুইটা প্রশ্ন আমরা বাদ দিতে পারি: কোন অবস্থায় মূল্যায়ন অবমূল্যায়ন গ্রহণযোগ্য এবং অবমূল্যায়নের উদ্দেশ্য। তাহলে এখানে 3টা প্রশ্ন থাকছে: অবমূল্যায়ন কি, মুদ্রার অবমূল্যায়নের কারণ, মুদ্রার অবমূল্যায়ন ও মুদ্রার অপচয়নের মধ্যে পার্থক্য লিখো। স্যার এটা 22-এ আসছে, 19-এ আসছে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ঠিক আছে। আর স্যার এই অধ্যায় থেকে এখন আর একটা অপচয়নটা একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, অপচয়নটা একটু ব্যাখ্যা করো। ফাইন, দুইটা জিনিস যদি, অবমূল্যায়নটা কি আর অপচয়নটা কি? যখন সরকার একটা নির্দিষ্ট ঘোষণার দ্বারা নিজ দেশের মুদ্রার, গত ক্লাসে আমি স্বর্ণমান সম্পর্কে আলোচনা করেছিলাম, যখন সরকার নির্দিষ্ট ঘোষণার দ্বারা নিজ দেশের মুদ্রার স্বর্ণমান কমানোর মাধ্যমে অন্য দেশের মুদ্রার সঙ্গে বিনিময় হার হ্রাস করে, তাকে হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন বলা বা মুদ্রামান হ্রাস করা বলা হয়। আবারও বলছি, যখন সরকার নির্দিষ্ট ঘোষণা দেয়, একটা ঘোষণা দেয় যে নিজ দেশের মুদ্রার স্বর্ণমান হ্রাস করার মাধ্যমে অন্য দেশের মুদ্রার সঙ্গে বিনিময় হার হ্রাস করে, তখন তাকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয় বা মুদ্রার মান হ্রাস করা বলা হয়। তাহলে মুদ্রার অপচয়ন জিনিসটা কি? এটা হলো বাজারের বিভিন্ন শক্তির, বিশেষ করে চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা স্বয়ংক্রিয় উপায়ে অন্যান্য দেশের তুলনায় নির্দিষ্ট দেশের মুদ্রার মান হ্রাস পেলে তাকে বলা হয় মুদ্রার অপচয়ন। মানে এই জিনিসটা হচ্ছে লগে সরকার ঘোষিত একটা পদ্ধতি, মুদ্রার অবমূল্যায়ন স্বর্ণ মুদ্রার মান হ্রাসের মাধ্যমে করা হয়। আর মুদ্রার অপচয়ন জিনিসটা হচ্ছে চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ায়, যে আমার দেশের দ্রব্য অন্য দেশে কেমন চাহিদা আছে, অন্য দেশের দ্রব্য আমার দেশে কেমন চাহিদা আছে, বা যোগান কেমন দিব, এই চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা একটা স্বয়ংক্রিয় উপায়ে অন্য দেশের তুলনায় নির্দিষ্ট দেশের মুদ্রার মান যদি হ্রাস পায়, তবে সেটাকে বলা হবে মুদ্রার অপচয়ন। তাহলে এই মুদ্রার অপচয়নটা কিসের মাধ্যমে ঘটে? বাজার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে, মানে বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে। হ্যাঁ, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। ওকে, তাহলে এই মুদ্রার অপচয়নটা হয় বাজার প্রক্রিয়ার মাধ্যমে, স্বয়ংক্রিয় মাধ্যমে। কিন্তু মুদ্রার অবমূল্যায়নটা বাজার প্রক্রিয়ার মাধ্যমে না, মানে স্বয়ংক্রিয় ভাবে হয় না। এটা কে করতে হয়? এটা সরকারের একটা নির্দিষ্ট ঘোষণা দেয় যে আমার দেশে এখন কি করলাম, আমি এই অবমূল্যায়নটা করলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে মুদ্রার অবমূল্যায়নে কোনো চাহিদা যোগানের ভূমিকা রাখে না, কিন্তু মুদ্রার অপচয়ের ক্ষেত্রে কিসের ভূমিকা আছে? চাহিদা যোগানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখি
এখন একটা প্রশ্ন লেখেন, এটাকে খুব গুরুত্ব দেন। এই যে একটু আগে একটা প্রশ্ন বলে আসছিলাম মুদ্রা অবমূল্যায়নের কারণ, আর তার পাশাপাশি এইখানের একটা প্রশ্ন, মানে এখানে কয়েকটা প্রশ্ন আছে যা একটু চালানো যাচ্ছে না, খুবই গুরুত্বপূর্ণ। লেখেন অবমূল্যায়ন দ্বারা, অবমূল্যায়ন দ্বারা লেনদেন ভারসাম্য ঘাটতি, কি লিখেছে? অবমূল্যায়ন দ্বারা লেনদেন ভারসাম্য ঘাটতি, ঘাটতি দূরীকরণ। আহ লেনদেন ভারসাম্য ঘাটতি কিভাবে, না, এটা আগে দিলে হয়তো হলো। অবমূল্যায়ন দ্বারা কিভাবে, অবমূল্যায়ন দ্বারা কিভাবে লেনদেন ভারসাম্য ঘাটতি দূর করা যায়, ব্যাখ্যা করো। অবমূল্যায়ন দ্বারা, এটা স্টার চিহ্ন দিয়ে রাখেন, অবমূল্যায়ন দ্বারা কিভাবে লেনদেন ভারসাম্য ঘাটতি দূর করা যায়। স্যার এটা 2020-এ আচ্ছা, আসছে, 22-এ আসছে। এবার দেখি আমরা অবমূল্যায়ন দ্বারা কিভাবে লেনদেন ঘাটতি দূর করা যায়, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, অবমূল্যায়ন দ্বারা কিভাবে লেনদেন ভারসাম্য ঘাটতি দূর করা যায় তা আলোচনা করব আমরা। আচ্ছা, একটু আগে আমি একটু বলেছিলাম, যখন একটা দেশের দ্রব্যের মূল্যটাকে, অর্থাৎ একটা দেশের মূল্যটাকে যখন আমরা অবমূল্যায়ন করেছিলাম, কমিয়েছিলাম, তখন কি বৃদ্ধি পেয়েছিল? তখন কি বৃদ্ধি পেয়েছে? তখন রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পেয়েছিল, রপ্তানি তাই না? বৃদ্ধি পেয়েছিল। রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পেয়েছিল আর আমদানিটা হ্রাস পেয়েছিল। তো এই ক্ষেত্রে যখন রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পায়, তখন কিন্তু লাস্টে একটা কথা বলেছিলাম, তখন লেনদেন ভারসাম্য যে একটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতি কিছুটা হলেও এই অবমূল্যায়নের কারণে কি হয়, হ্রাস পেয়ে। তুমি বলেছিলা যে সবসময় কিন্তু যে অবমূল্যায়ন হলেই যে খারাপ হবে তা কিন্তু নয়, ভালো কিন্তু হয়। তাহলে এই অবমূল্যায়নের দ্বারা কিন্তু একটা দেশের লেনদেন যে ঘাটতি থাকে সেগুলো কি করা যায়, দূর করা যায়। কিসের মাধ্যমে? অনেক বেশি বেশি পরিমাণে রপ্তানি দ্বারা। এখন অবমূল্যায়ন দ্বারা কিভাবে লেনদেন ভারসাম্য ঘাটতি দূর করা যায় সেগুলো একটু আলোচনা করব। তাহলে একটি দেশের বৈদিক লেনদেন ঘাটতি দূর করতে হলে এই একটা দেশের অবমূল্যায়ন, দ্রব্যের কি বা মূল্যের অবমূল্যায়ন করা যদি হয়, তাহলে আমরা লেনদেন ভারসাম্যের ঘাটতিটা দূর করতে পারি। এক্ষেত্রে যদি মূল্যের অবমূল্যায়ন করা হয়, দ্রব্যের মূল্যের অবমূল্যায়ন করা হয়, বা যে টাকা রয়েছে বা মুদ্রা রয়েছে সেই মুদ্রার যদি অবমূল্যায়ন হয়, তাহলে এই অবমূল্যায়নের দ্বারা অন্য দেশের সাথে যখন বাণিজ্য হবে, তখন সেই ক্ষেত্রে ওই দেশে বেশি বেশি পরিমাণে রপ্তানি হবে এবং অন্য দেশ থেকে কম পরিমাণে আমদানি হবে। কারণ আমদানি পরিমাণটা তখন হ্রাস পাবে এই কারণে, কারণ দ্রব্যের অবমূল্যায়ন হলে ওই দ্রব্যের মূল্যটা, আমদানি দ্রব্যের মূল্যটা বেড়ে যায়। এই ক্ষেত্রে আমদানি দ্রব্যটা হ্রাস পাবে এবং রপ্তানিকারক দ্রব্য যেটা করবো ওই দেশের, সেই দেশে আমার দেশের দ্রব্যের মূল্যটা তুলনামূলক কম হওয়ার কারণে, যেহেতু আমি যদি অন্য কোন একটা দেশের সাথে যদি দ্রব্য বিনিময় করি মুদ্রার দ্বারা, তো অন্য দেশের যদি $1 কথা বলি, তাহলে আমার দেশের টাকার পরিমাণটা কমে যাচ্ছে। যেহেতু টাকার পরিমাণটা আমি বেশি দিই, অর্থাৎ $1 সমান সমান বেশি টাকা দিতে হচ্ছে, তাহলে টাকার মূল্যটা কমে যাচ্ছে। সেই কারণে সে আমার থেকে বেশি পরিমাণ দ্রব্য নিতে পারবে, যার কারণে রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পাবে। আর এই রপ্তানি পরিমাণ বৃদ্ধির কারণে অবমূল্যায়নের দ্বারা আমরা লেনদেন ভারসাম্য ঘাটতিটাকে দূর করতে পারি। এখানে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে, কয়টা দেশ থাকবে এখানে, কয়টা দেশের মধ্যে হবে? এটা কয়টা দেশের মধ্যে হবে স্যার? আর দুইটা দেশের দুটি মধ্যে দেশ। হবে, দুইটা দেশ। দুইটা দেশের মধ্যে থাকবে এবং দুইটা দেশ থাকবে, পণ্য থাকবে কয়টা? দুইটা দেশে কয়টা? তাহলে দুটি প্রথমে কি পণ্য। অনুমিত শর্তগুলো লিখবেন। দুইটা দেশ থাকবে, দুইটা পণ্য থাকবে, হ্যাঁ দুইটা ঠিক আছে, এবং স্যার দুইটা কি থাকবে, দুইটা মুদ্রা মুদ্রা, দুই ধরনের মুদ্রা দুইটা থাকবে। মুদ্রা থাকবে। যেমন আমি বাংলাদেশের টাকা বলেছি, জি স্যার। এবং অন্য দেশে মনে করে ডলার বলতে, এই যে এটাকে কি দ্বারা প্রকাশ করে, এটা কি বলতো, এটাকে ডলার, এটা কি বলতো, ডলার, এটারে কি বলা হয়, এটারে, ইউরো, এটা কি, এটারে এটাকে, নাকি এটা ইউরো হচ্ছে আর এক রকমের। ইউরো তো না এর না, মতো, ইউরো হচ্ছে এর মতো, এর পাউন্ড মতো। এটা। এর মতো, আর এটা হলো পাউন্ড, এটাকে পাউন্ড বলা হয়, ঠিক আছে। যাই হোক, এখন দেখি আমরা, একটা সিম্বল আছে আর কি। তো এরকম দুইটা মুদ্রা থাকতে হবে,
তো আমরা টাকা ধরে নিলাম আর এখানে পাউন্ড বা ডলার ধরতে পারি, এবং যে বাজারটা আলোচনা করবে সে বাজারটা অবশ্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতে হবে। ওকে, আচ্ছা এখন দেখি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা যদি মুদ্রার অবমূল্যায়ন করি তাহলে কি কি ঘটতে পারে? একটা হচ্ছে রপ্তানি রপ্তানি প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে আমদানি প্রক্রিয়া। রপ্তানিটা কি হবে? রপ্তানিটা কি হয় সাধারণত এখানে? রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পাবে। আমরা দুইটা, এই যে লেনদেন ঘাটতি যে রয়েছে, এটা দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করতে পারি। একটা হচ্ছে রপ্তানি প্রতিক্রিয়া, আর একটা হলো আমদানি প্রতিক্রিয়া, যেটাকে এক্সপোর্ট ইফেক্টস বলা হচ্ছে, আর একটা হলো ইম্পোর্ট ইফেক্ট। তো প্রথমে আমরা রপ্তানি নিয়ে একটু আলোচনা করি, লেনদেন ঘাটতি কিভাবে দূর করা যায়। তো যখন আমরা মুদ্রার অবমূল্যায়ন করা হয়, তাহলে মুদ্রা যখন অবমূল্যায়ন করতেছি তখন ওই বিদেশি যারা আছে তারা কি করে, তাদের ওই যে মুদ্রা দিয়ে, তাহলে অন্য দেশ থেকে ওই মুদ্রা দিয়েই পূর্বের তো চাইতে কি, যে দেশে অবমূল্যায়ন করা হয়েছে, আমি মনে করি বাংলাদেশে অবমূল্যায়ন করা হয়েছে, এখন আমার দেশ থেকে কি সে ওই মুদ্রার অবমূল্যায়ন করার কারণে আমার দেশ থেকে বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হচ্ছে না? হ্যাঁ, জি অবশ্যই। স্যার। আচ্ছা, তাহলে এই হুম। ক্ষেত্রে রপ্তানি পরিমাণটা বেশি কি নিবে। হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, বেশি পরিমাণ নিবে, বেশি পরিমাণ পাবে, কারণ টাকা তো এনে বেশি ভাসছে সেই জন্য। আচ্ছা, তাহলে এই অবস্থায় যখন রপ্তানি হবে, বেশি বেশি রপ্তানি হবে, কারণ সে তো চাচ্ছে যে আমি বেশি পরিমাণে কি পাচ্ছি, আমার যে কম টাকা দিয়ে আমি অবমূল্যায়নকারী দেশ থেকে দ্রব্যের পরিমাণটাকে বেশি পরিমাণ নিতে পারছি, সেক্ষেত্রে সে তো আরো বেশি বেশি আমার থেকে নিয়ে, যা আছে সব দিয়ে দাও, আমি তো চাই এখান থেকে নাকি, আমি তো এরকম কমে নি, তোমাকে তো আমি খুঁজতেছি। ঠিক আছে, এখন বাংলাদেশে আমি নিচে ধরলাম চিত্রের ভূমি অক্ষে রপ্তানি পণ্য, এখানে থাকবে হচ্ছে রপ্তানি রপ্তানি। ধরে নেন। আচ্ছা, রপ্তানি পণ্য যে কোনো একটা পণ্য এখানে করলো, সে মনে করো রপ্তানি পণ্য ধরলাম, এখানে বাংলাদেশ রপ্তানি পণ্য করে হচ্ছে পাট রপ্তানি পণ্য করে, হ্যাঁ। আচ্ছা, বিনিময়। আর এখানে হচ্ছে বিনিময় হার, বিনিময় হার। তো দেখি, চিত্রে ভূমি অক্ষে রপ্তানি পণ্য আমরা পাটকে নির্দেশ করেছি, এবং লম্ব অক্ষে যেটা হচ্ছে কিসের ভিত্তিতে, এখানে ধরলাম হচ্ছে পাট রপ্তানি পণ্য, এটা ধরলাম কোন দেশ, এটা বলতে হবে কিন্তু, এটা হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশের হচ্ছে আগে বাংলাদেশ ধরলাম, ঠিক আছে। বাংলাদেশের কি আছে এখানে? বাংলাদেশের পাট। টাকা, ঠিক আছে। এই বাংলাদেশের পাটের অর্থাৎ টাকার বিনিময়, টাকার বিনিময় হার নির্দেশ করতেছে কিসের মাধ্যমে? এই বিনিময় হার যেটা হলো, আমি যে এটা একটু আগে বলেছিলাম, পাউন্ড দ্বারা, পাউন্ড দ্বারা নির্দেশ করতেছে, ঠিক আছে। তো এখন দেখি এই দুইটার মাধ্যমে বিনিময় করব। আচ্ছা, তো এখন প্রাথমিক একটা তো ভারসাম্য অর্জন করতে হবে আমাকে, চাহিদা এবং যোগানের দ্বারা। তো প্রথমে একটা চাহিদা রেখা অঙ্কন করে, যেটা হচ্ছে ডিডি চাহিদা রেখা, আর একটা হলো এস এস যোগান রেখা। এটা হচ্ছে ডি নট, ডি নট চাহিদা রেখা, এস নট চাহিদা রেখা। তো পরস্পর এখানে স্পর্শ করেছে, এখানে মনে করলাম ই বিন্দু, প্রাথমিক বিন্দু হচ্ছে ই বিন্দু, ঠিক আছে। তো এখানে বিনিময় হার আর দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে আর নট, আর এখানে হচ্ছে লগে রপ্তানি পণ্য পাট, এখানে দিলাম এম নট পরিমাণ। চিত্রের ভূমি অক্ষে রপ্তানি পণ্য, বাংলাদেশের রপ্তানি পণ্য পাট, এবং লম্ব অক্ষে কিসের ভিত্তিতে? এই যে পাউন্ড, পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশের টাকার বিনিময় হার নির্দেশ করা হয়েছে। চিত্রে ডি নট, ডি নট হচ্ছে বাংলাদেশের রাজ্য, যুক্ত রাজ্য। তাহলে কার সাথে ই হচ্ছে, বিনিময় হচ্ছে কার সাথে? বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের, ইউকে, সেখানে পাউন্ডের হিসাব করা হয়। তাহলে বাংলাদেশের পণ্যের জন্য যুক্তরাজ্যের চাহিদা রেখা, এবং এস নট হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্যের যোগান রেখা, কতটুকু পরিমাণ সে রপ্তানি করে। ফাইন। চিত্রে ডি নট চাহিদা রেখা এবং এস নট যোগান রেখা পরস্পর ই বিন্দুতে স্পর্শ করেছে। যখন ই বিন্দুতে স্পর্শ করেছে, এই ভারসাম্য বিন্দু অনুযায়ী এখানে বিনিময় হারের পরিমাণটা কত? বিনিময় হারের পরিমাণ হচ্ছে ও আর নট পরিমাণ। তখন বাংলাদেশের রপ্তানি পরিমাণটা কত? ও এম নট পরিমাণ। হুম, না, এখন তাহলে এই পোর্ট টোটাল আমার দেশের রপ্তানি পরিমাণটা, রপ্তানি আয়ের পরিমাণটা কত পাচ্ছি আমি? রপ্তানি আয়ের পরিমাণটা কত পাচ্ছি? আর নট ও এম নট ই পরিমাণ, এইটুকু পরিমাণ করে আমি কি করছি?
রপ্তানির আয় পাইছি এইটুকু পরিমাণ। কি পাইছি আমি কতটুকু? এখান থেকে বলতে পারি ও ও আর নট এম ই নট, ও এম নট ই আর নট, এইটুকু পরিমাণ আছে আমার কি হয়েছে, রপ্তানি আয় হয়েছে। ভালো কথা। আমার কিন্তু এখন অবমূল্যায়নটা আমার কিছু হয় নাই। এখন আমি কি করব? এখন আমার মুদ্রার অবমূল্যায়ন করতে হবে। তো 1 টাকায় যতটুকু পাউন্ড পাওয়া যায়, মানে 1 পাউন্ড সমান সমান যত টাকা দেয়া হয় তা আমি দিলাম, এলো প্রাথমিক অবস্থা। কিন্তু এখন আমি কি করব, দেশে যদি কি করা হয়, অবমূল্যায়ন করা হয়, তাহলে অবমূল্যায়নের পর এই যে আমি পাউন্ডের ভিত্তিতে নিচ্ছি, এই টাকার বিনিময় হারটা কি হয়ে যাবে? খেয়াল করো, এই যে টাকার বিনিময় হারটা, সে টাকা কম দেবে, বিনিময়টা এখানে কম পরিমাণে দিবে কিন্তু নেবে সে বেশি পরিমাণে। এখানে মনে করো বিনিময়টা কমে এখানে আর অন হলো। এখন বাংলাদেশি রপ্তানি পণ্য এই পাট কি হবে এখন? এই যে দামটা কমে, পাটের দামটা কমে কি হয়েছে, আর নট থেকে আরোহণ হয়ে গেছে, নেমে আসলো। এখন সেই ক্ষেত্রে তাহলে ওই যে যুক্তরাজ্য সে তখন কি করবে? তার মানে যখন এখানে কমে গেল এটা, এখন যোগানের পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। যোগানের পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে গিয়ে তাহলে রপ্তানি পণ্য সে কত পরিমাণে রপ্তানি করতেছে এখানে? এম অন পরিমাণ, যেটা হলো এস অন তাহলে এখন আমরা দেখি এখানে কি ঘটছে। অর্থাৎ এই যে যুক্তরাজ্যের কাছে যে পাটের দামটা পূর্বের তুলনায়, তার কাছে পূর্বের তুলনায় কি হয়েছে, আগের তুলনায় অবমূল্যায়নের কারণে তার কাছে এখন পূর্বের তুলনায় সস্তা মনে হচ্ছে। তো এই কম মূল্যে বাংলাদেশ পূর্বের তুলনায় দামটা কমায় দেওয়ার কারণে রপ্তানি পরিমাণটা সে কি করতেছে, রপ্তানি বেশি পরিমাণে রপ্তানি করবে। যার ফলে নতুন যোগান রেখা হলো কত, যোগানের পরিমাণটা বেড়ে গেছে এস অন রেখা। তো এস অন রেখা পরস্পর এখানে এস অন রেখা এবং ডি নট রেখার ই1 বিন্দুতে স্পর্শ করেছে। সুতরাং পরবর্তী ভারসাম্য বিন্দু হয়েছে ই1, যেখানে বিনিময় হার হলো কমে কত হয়েছে, ও আর অন, এবং রপ্তানি পণ্য বৃদ্ধির পরিমাণ হয়েছে ও এম ওয়ার আর পরিমাণ। তাহলে এখন যদি আমি বলি, তাহলে অবমূল্যায়নের পর এই যে বাংলাদেশের টোটাল রপ্তানি পরিমাণটা দাঁড়াইছে কত এখন? এখন দাঁড়াইছে হচ্ছে ও এম অন ই অন আর অন। এখন কোনটা বেশি, অবমূল্যায়নের আগে বেশি নাকি অবমূল্যায়নের পরে বেশি? তার পরেরটা বেশি। এক্ষেত্রে অনেক পরেরটা বেশি হয়েছে। তাহলে রপ্তানি আয়টা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে রপ্তানি আয়টা যখন বেড়ে গেছে, রপ্তানি আয় বেড়ে গেলে অবমূল্যায়নের দ্বারা লেনদেন ভারসাম্যের যে ঘাটতিটুকু থাকে কিছুটা হলো কি হয়, কিছুটা হলো হ্রাস পায়। ঠিক আছে, বা কমে আসবে। তাহলে লেনদেন ভারসাম্যের ঘাটতি কিভাবে দূর করা যায় আমরা বুঝতে পারলাম, রপ্তানি প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, জি স্যার। এরপরে আরেকটা প্রক্রিয়া আছে, আরেকটা প্রক্রিয়া, সেটা হলো কি হবে, এটা হলো রপ্তানি বৃদ্ধি আমদানিটা পায়, আরেকটা কি হয়, আমদানি, হ্রাস আমদানিটা কি পায়। হয়, হ্রাস পায়। সেটা একটু দেখি। তার মানে এখন করবো আমরা আমদানি নিয়ে, আমদানি। তো অবমূল্যায়ন অবস্থায় আমরা যখন করি তখন সাধারণত দেশীয় মুদ্রায় অবমূল্যায়ন যখন করা হয়, তখন বাইরের দেশ থেকে যে দ্রব্যগুলো আমরা আমদানি করি ওই দ্রব্যের দামটা তুলনামূলক কি হয়ে যায়, তুলনামূলক বেড়ে যায়। আর যখন অন্য দেশের দ্রব্য দামটা বেড়ে যায়, তখন অন্য দেশ থেকে আমার দেশের দ্রব্যের পরিমাণটা, আমদানি পরিমাণটা কি করতে দেয়, কমায় দেয়। অর্থাৎ অবমূল্যায়ন অবস্থায় দেশীয় মুদ্রায় বিদেশি পণ্যের মূল্য আগের চেয়ে কি হবে, বেশি হবে। এই জন্য অবমূল্যায়নকারী দেশ বিদেশি পণ্যের চাহিদাটা আস্তে আস্তে করে কি হবে, যেহেতু দামটা বাড়াই দিয়েছে সে, সেক্ষেত্রে সে মানে বেশি দাম দিয়ে কিনা লাগতেছে। যে দ্রব্য আগে ওই যে বলছিলাম 80 টাকা দিয়ে কিনতে পারতেছে, কিন্তু এখন তার কিনা লাগতেছে কয় টাকা দিয়ে, অবমূল্যায়ন হওয়ার কারণে 90 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাতে করে তার আমার কি বেশি টাকা দিয়ে কিনা লাগতেছে না? তো যে দ্রব্য আমার বেশি দাম দিয়ে কিনা লাগবে, তা তো আমার চাহিদাটা অটোমেটিকলি কি হবে, চাহিদাটা অটোমেটিকলি পূর্বের চেয়ে কমে যাবে। এই জন্য অবমূল্যায়নকারী দেশ বিদেশি পণ্যের চাহিদাটা আস্তে আস্তে করে কি হবে, হ্রাস পাবে। আর চাহিদাটা হ্রাস পেলে আমদানি পরিমাণটাও কি হবে, আমদানি পরিমাণটা কমে যাবে। আর আমদানি পরিমাণটা যদি কমে যায়, তাহলে আমদানি ব্যয়ের পরিমাণটাও হ্রাস পাবে। আর আমদানি ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে লেনদেন ভারসাম্যের যে ঘাটতিটুকু রয়েছে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, সহায়তা ভূমিকা পালন করবে। কিভাবে দেখি একটু। এখানে প্রথমে হচ্ছে ডি নট, প্রাথমিক চাহিদা রেখা, এস নট। আচ্ছা,
তাহলে আমাকে একটু বলেন তো এক্ষেত্রে কি কমবে? আগেরটাই কিন্তু বাড়ছিল হচ্ছে, হ্যাঁ, চাহিদা আগেরটাই কমবে। বাড়ছিল হচ্ছে রপ্তানি। খেয়াল রপ্তানি এক্স্যাক্টলি, বাড়ছিল, একটু বুঝতে হবে এখানে। আগে রপ্তানি এখন বাড়া মানে আমদানি কমবে। যোগানের পরিমাণটা বাড়ছিল। আগে যেটা রপ্তানি বাড়ছিল, রপ্তানি বাড়া মানে কি বেশি বেশি দ্রব্য উৎপাদন করা, বেশি বেশি দ্রব্য রপ্তানি করা, তার মানে যোগানের পরিমাণটা বাড়ছিল। এই জন্য এস রেখা পরিবর্তন হয়েছিল, যোগান রেখা ডান দিকে শিফট করেছিল। আর এখন চাহিদার পরিমাণটা কি হবে? চাহিদার পরিমাণটা, যেহেতু আমি বাম আমদানি দিকে। দ্রব্যের এখানে আমদানি কথা বলেছি, অন্য দ্রব্যে আমদানিটা হ্রাস পাবে, আমি আমদানিকে কমাই দেব। তো আমি দ্রব্যের চাহিদা কমে যাবে, আমদানি দ্রব্যের চাহিদাটা কমে যাবে। চাহিদা যদি কমে যায়, চাহিদা রেখা কোন দিকে শিফট করবে? বাম চাহিদা দিকে। রেখা তার বাম দিকে। বাম দিকে শিফট করবে। আর বাম দিকে যদি শিফট করে, তাহলে পরিমাণটা, চাহিদার পরিমাণটা কি হবে? নিশ্চয়ই এখানে দেখো, এখানে মনে কমে করো যাবে। এই যে এখান থেকে চাহিদার পরিমাণটা কমে যায়। আমি যদি এখানে এম নট লিখি, এখানে এম ওয়ান, অটোমেটিকলি চাহিদার পরিমাণটা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে কেন চাহিদা রেখাকে শিফট করলাম আর আগেরটাই কেন যোগান রেখাকে শিফট করলাম, এটা কি বুঝতে পারছি? দেখছি। জি স্যার। আচ্ছা, সেখান থেকে আমি আগেরটা আসলে রপ্তানি দ্রব্য ছিল হচ্ছে পাট, এখন হচ্ছে আমদানি দ্রব্য। আমদানি দ্রব্য যে কোনো দ্রব্য হতে পারে, তুমি মনে করো গম আমদানি করতেছো, তাহলে গমকে কি করছি আমি? অন্য দেশ থেকে আমদানি করেছি। আর এখানে হচ্ছে বিনিময়, বিনিময় কিসের দ্বারা করেছি আমি? পাউন্ডের দ্বারা। ব্যাস, যুক্তরাজ্য থেকে আমি, তাহলে যুক্তরাজ্য থেকে আমি গমকে আমি আমদানি করেছি, আর পাট আমার দেশ থেকে কি করেছে? রপ্তানি করেছে। সেই জন্য দেখেছিলাম রপ্তানি দ্রব্য, তখন রপ্তানি দ্রব্য বৃদ্ধি পাইছিল, আর এখন আমদানি দ্রব্যর কি পরিমাণটা কি হয়ে গেছে? এখন কমে গিয়েছে। তাহলে এই যে এখান থেকে দেখেন ডি নট থেকে ডি ওয়ান হয়েছে, এটা কমে গেছে। তাহলে এখানে বিনিময় হারটা কি হবে? এখানে আর নট, আর অন, এম নট থেকে এম ওয়ান হয়েছে। তাহলে চিত্রের ভূমি অক্ষে বাংলাদেশের আমদানি পণ্য কি? এখানে গম। এবং লম্ব অক্ষে পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্দেশ করা হয়েছে। ওকে, চিত্রে এই যে ডি নট এটা হলো এই আমদানি পণ্যের চাহিদা, আর এস নট হলো ওই গমের, কার? ওই যুক্তরাজ্যের গমের কি রেখা? যুক্তরাজ্যের গমের যোগান রেখা। ঠিক আছে, এখন চিত্রে ডি নট এবং এস নট রেখা পরস্পর এই বিন্দুতে স্পর্শ করেছে। এক্ষেত্রে বিনিময় হার হলো ও আর নট এবং আমদানি দ্রব্যের পরিমাণ হলো ও এম নট। এখন যদি বাংলাদেশে যদি অবমূল্যায়ন করা হয়, তাহলে আগে যে পরিমাণ দ্রব্য ক্রয় করত, এখন অবমূল্যায়ন করার কারণে তার যে, মানে আগে তাহলে এই পর্যন্ত তার ব্যয় হয়েছিল কত দেখো তো? বাংলাদেশের ব্যয় হচ্ছিল কত? ও ও আর নট এম নট, ওটা কি না ই ইংরেজি? আছে, ও এম নট, ও ও এম আর নট নট ই এম আর নট। নট। ঠিক আছে, এইটুকু আমি পরিমাণ আসলে আগে ব্যয় হতো, এইটুকু পরিমাণ আগে আমদানি ব্যয় হতো। তো এখন অবমূল্যায়ন করার কারণে দ্রব্যের দামটা কি হয়ে গেছে স্যার? দ্রব্যের দামটা এই পাটের, গমের দামটা কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়েছে। গমের দামটা বৃদ্ধি পাওয়ার কারণে ওই দ্রব্যের, গমের চাহিদার পরিমাণটা হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার কারণে চাহিদা সব বাম দিকে শিফট করে হয়েছে ডি ওয়ান রেখা। ডি ওয়ান রেখা এস নট রেখাকে ই ওয়ান দিতে স্পর্শ করেছে। সুতরাং বিনিময় হার হলো ও আর অন কমে গিয়ে, এবং আমদানি দ্রব্যের পরিমাণটা কমে হচ্ছে কত? ও এম অন। এখন তাহলে পরবর্তীতে অবমূল্যায়ন করার ফলে আমদানি ব্যয় কত হয়েছে? ও যেমন এম ইউয়ান অন ই ওয়ান আর অন, এতটুকু পরিমাণে কি হয়েছে? আমদানি ব্যয় হয়েছে। তাহলে আমদানি ব্যয় কি আগে বেশি নাকি আগে বেশি ছিল নাকি এখন কম? স্যার আগে বেশি ছিল, এখন তো কমছে। আগে বেশি ছিল, এখন কম হয়েছে, সহজ কথা সেটা। ঠিক আছে, লেনদেন ভারসাম্য ঘাটতিটা তত দূর হবে। ঠিক আছে, বুঝলাম কি? এখানে কথা কয় না। জি স্যার, তাহলে বুঝছি। দুইটা মাধ্যমে দেখাতে পারে। তাহলে অবমূল্যায়ন দ্বারা কিভাবে লেনদেন ভারসাম্য ঘাটতি দূর করা যায়? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে লেনদেন ভারসাম্য ঘাটতিতে যখন একটা দেশে অবমূল্যায়ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ আমার দেশে যদি মুদ্রার মানটা যদি কমে যায়, তাহলে অবশ্যই আমার দেশের রপ্তানি পরিমাণটা বেশি হবে, এবং অন্য দেশ থেকে যে দ্রব্যটা আমি আমদানি করি সেই দ্রব্যের আমদানি পরিমাণটা কমাই দেবে, যার ফলে লেনদেন ভারসাম্যের ঘাটতি কিছুটা হলেও কি হবে? দূর হবে। আচ্ছা, নতুন প্রশ্ন লেখেন। অবমূল্যায়নের অবমূল্যায়নের প্রভাব অথবা ফলাফল লিখো। ফলাফল লিখো। এই একই প্রশ্নের মতো, আগেরটার মতোই। অবমূল্যায়নের পরে কি কি ফলাফল তুমি পাও?
অবমূল্যায়নের ফলে কি হবে? অবমূল্যায়নের ফলে রপ্তানি বৃদ্ধি পাবে, আমদানি পাবে, হ্রাস পাবে, আমদানি সেই হ্রাস একই পাবে। আমদানি আসবে, মানে সেই আগের কথাগুলো। তার মানে এটা আছে অবমূল্যায়নের প্রভাব বা ফলাফল। অবমূল্যায়নের ফলে কি কি ঘটে? এরপরে অনুকূল লেনদেন উদ্বৃত্ত হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ দাম বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, দেশীয় সম্পদের ব্যবহার বাড়বে, কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে, অর্থনৈতিক দুর্বলতা প্রকাশ পাবে, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান বাড়বে। হ্যাঁ, ঠিক আছে। এবং অর্থনৈতিক উন্নয়ন হবে। এরকম সবকিছু হবে। কয়েকটা পয়েন্ট দিয়ে এখানে লিখবেন, পারবেন না এটা? অবমূল্যায়নের প্রভাব বা ফলাফল লিখো। আচ্ছা, পারবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে এরপরে হচ্ছে এগুলা কিন্তু কি প্রভাব ছিল বলেন তো? অবমূল্যায়নের প্রভাব, এগুলো সব কিন্তু ভালো ফলাফল লিখছি নাকি? জি জি অবমূল্যায়নের কি জি জি। ফলাফল এগুলো? ভালো ফলাফল হচ্ছে। এখন হচ্ছে মুদ্রার অবমূল্যায়নের ক্ষতিকর প্রভাব। ক্ষতিকর প্রভাব। আচ্ছা, এবার হচ্ছে মুদ্রার দুটি প্রশ্ন কিন্তু দুই ধরনের। হ্যাঁ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, স্টার চিহ্ন প্রভাব দিয়ে রাখেন। বলতে ভালো ঠিক খারাপ আছে। দুইটাই দিতে পারি। আহ হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে ফলাফল আছে না, সাধারণত ফলাফলটা লিখেছি এখানে, এই জন্য প্রশ্নটাকে আবার আলাদা করে দিচ্ছি। ফলাফল দিছি তো, প্রভাব ফলাফল, সেখানে ভালো জিনিসই আমরা সাধারণত লেখার চেষ্টা করি। হ্যাঁ, আর এই ক্ষেত্রে এখন মুদ্রায় যে নতুন করে আবার দিচ্ছি, মুদ্রার অবমূল্যায়নের ক্ষতিকর ক্ষতিকর প্রভাব বা ফলাফল লিখো। কিছু কিছু সময় কিন্তু সবসময় যে ভালো হবে তা নয়, এই মুদ্রার অবমূল্যায়ন দ্বারা কিন্তু ক্ষতিকর প্রভাবও রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা, ঠিক আছে। এটা পড়বেন। আচ্ছা, এরপরে দেখি কোন অবস্থায় অবমূল্যায়ন ব্যর্থ হয়। কোন অবস্থায় অবমূল্যায়ন ব্যর্থ হয়? কোন অবস্থায় অবমূল্যায়ন ব্যর্থ হয়? বুঝছেন এটা? কোন অবস্থায় অবমূল্যায়নটা ব্যর্থ হয়? আচ্ছা, এগুলা কি আসছে নাকি পরীক্ষা এবার? না স্যার, এটা 2020-এ কথা হয় আসছে। না, আচ্ছা, ঠিক আছে, ওকে। কোন অবস্থায় অবমূল্যায়ন ব্যর্থ হয়, দেখেন। এরপরে লেখো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাংলাদেশের মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে লেনদেন ঘাটতি দূরীকরণে দূরীকরণে মুদ্রার অবমূল্যায়নের কার্যকারিতা কার্যকারিতা মূল্যায়ন করো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে লেনদেন ঘাটতি দূরীকরণে মুদ্রার অবমূল্যায়নের কার্যকারিতা মূল্যায়ন করো। এটা বাংলাদেশের জন্য কি ভালো নাকি খারাপ বলেন তো? বাংলাদেশের মতো স্যার উন্নয়নশীল দেশে অবমূল্যায়নটা করলে, স্যার কারণ ভালো তোমার হবে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। মুদ্রা ভালো অবমূল্যায়ন হলেই খারাপ দুইটাই তুমি খালি হতে পারে। অবমূল্যায়ন মানে সব, তুমি খালি অবমূল্যায়ন হলে সবসময় যেন এটা ট্রাই করো যে অবমূল্যায়ন মানে মনে খারাপ হচ্ছে, জি না। অবমূল্যায়নের দ্বারা তোমার দেশ অন্য দেশের সাথে, ভালো ভালো রাষ্ট্রের সাথে কি করতে পারছে? রপ্তানি করতে পারছে। এবং তোমার দেশের আমদানি পরিমাণটা কমিয়ে তুমি নিজের দেশে স্বনির্ভর হচ্ছে। তোমার নিজের দেশে সেই দ্রব্যটা যখন দেখছো ওই দেশের দামটা বেশি আনতে হলে, তাহলে নিজের দেশে সেই দ্রব্যটাকে উৎপাদন করি, কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে, উৎপাদন বাড়বে, দ্রব্যের যোগান দিতে পারবে বেশি, তাই না? স্বনির্ভর হবে, দেশটা উন্নতির দিকে যাবে। সো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে লেনদেন ঘাটতি দূরীকরণে মুদ্রার অবমূল্যায়নের কার্যকারিতা যথেষ্ট মূল্যায়ন রয়েছে, ঠিক না? আচ্ছা, এখন আর একটা প্রশ্ন দিয়ে শেষ করবো আজকের ক্লাসটা, এবং চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। লেখেন, মার্শাল লার্নার সত্য কি? মার্শাল লার্নার সত্য, এটাকে যদি গতবার না এসে থাকে আপনাদের জন্য 100% দিয়ে রাখেন এই একটা প্রশ্নকে। মার্শাল লার্নার শর্ত কি?
মিস হওয়ার সুযোগ নাই এটা, যদি মিস কোন রকম প্রশ্নকর্তা না করে থাকে। আসে নাই, 2020-এ। মার্শাল লার্নার শর্ত কি? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, ঠিক আছে। মার্শাল লার্নার শর্ত কি? বা এটা কিন্তু এইভাবে আসতে পারে যে মার্শাল লার্নারের স্থিতিস্থাপকতা তত্ত্বটি লিখো, বা কি। আচ্ছা, একটু আগে যে কথাগুলো নিয়ে আলোচনা করেছি, যে লেনদেন ভারসাম্য, তাহলে একটা দেশ দীর্ঘদিন লেনদেন যদি ভারসাম্য ঘাটতি মোকাবেলা করে, এর একটা পর্যায়ে যে সে কি করে, মুদ্রার অবমূল্যায়ন ঘটায়। আর মুদ্রার অবমূল্যায়নটা ঘটানোর ফলে ওই দেশের রপ্তানি পরিমাণটা বাড়বে এবং আমদানি পরিমাণটা হ্রাস পায়। সেক্ষেত্রে এই অবমূল্যায়ন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে এই আমদানি এবং রপ্তানি দ্রব্যের দামের কি অবস্থা হতে পারে সেই সব বিষয়ে ওই দেশের ভাবা কিন্তু উচিত, যে কি হতে পারে। আমি কিছু শর্ত রয়েছে, কোন শর্তে আমি আমার দেশের দ্রব্যকে, সরি, আমার দেশের মূল্যকে, অর্থকে কমাবো, অবমূল্যায়ন করব, কিছু শর্তকে মেনে নিয়ে করতে হবে। খালি অবমূল্যায়ন করলেই কি লাভ হবে? অবমূল্যায়ন করলেই কাজ হবে না। তো মার্শাল এবং লার্নার কিছু শর্ত জুড়ে দিয়েছে, যেটা, যে কি কি শর্ত অবমূল্যায়ন একটি দেশের লেনদেন ভারসাম্য আনতে পারে। এই ভারসাম্য সমাধান দিতে গিয়ে মার্শাল এবং লার্নার উনি বলেন, একটি দেশের আমদানি এবং রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার সমষ্টি যদি একের সমান হয়, খেয়াল করি এখানে টু দা পয়েন্ট, এখানে তার মানে তুমি খালি একটু আগে বলতেছো যে মুদ্রার অবমূল্যায়ন হলেই কি একটা দেশের জন্য ভালো? না, আবার অনেক সময় খারাপও হয়। তো এর উপর ভিত্তি করে একটা দেশের মুদ্রার অবমূল্যায়ন কিছু শর্তের উপর ভিত্তি করে হওয়া উচিত। তাহলে কোন শর্তে হওয়া উচিত, এই বিষয়ে একটা সমাধান দিতে গিয়ে অধ্যাপক মার্শাল এবং লার্নার যে শর্তটা জুড়ে দিয়েছে, তাই হলো এই মুদ্রার অবমূল্যায়ন সম্পর্কিত মার্শাল এবং লার্নারের মুদ্রার অবমূল্যায়নের শর্ত। তো সেই শর্তটা উনি কি বলেছে, একটা হলো, দেখো, আমার দেশ থেকে যখন কোনো কিছু আমি রপ্তানি করি, এটা হচ্ছে রপ্তানি চাহিদা, বা রপ্তানি তুমি যদি দাও তাহলে সেটা হচ্ছে রপ্তানির যোগান। আর আমি যখন কোনো কিছু দ্রব্য অন্য দেশ থেকে নিয়ে আসি, সেটা হলো আমদানি, সেটা হলো আমদানি চাহিদা। তো এই দুইটা যখন পরস্পর সমষ্টি যখন কিসের সমান হবে, একের সমান হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মার্শাল লার্নারের শর্ত বা স্থিতিস্থাপকতা। এক কথায় কিন্তু আসতে পারে যে মার্শাল লার্নার শর্ত কি, তখন এটা বলবা, একটি দেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার সমষ্টি যদি একের চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু ওই দেশের জন্য কি হবে, অবমূল্যায়ন দেশটির জন্য মঙ্গলজনক হবে। খেয়াল করেন, এখানে একের সমান হতে পারে, শূন্য হতে পারে, একের থেকে কম হতে পারে, একের থেকে বেশি হতে পারে। তবে এই মার্শাল এবং লার্নার কি বলেছে, একটি দেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার সমষ্টি যদি একের চেয়ে বেশি হয়, তবে অবমূল্যায়ন দেশটির জন্য মঙ্গলজনক হবে। কিন্তু যদি একের সমান বা একের থেকে শূন্য বা একের থেকে কম এগুলো যদি হয়, তাহলে কিন্তু তখন মঙ্গলজনক হবে না। অর্থাৎ আমি যদি বলি স্থিতিস্থাপকতা কিসের, এটা হলো ইডিএক্স। ইডি মানে কি, ইডি মানে হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা, ঠিক আছে। আর একটা যদি বলি, যেটা হচ্ছে ইডি এক্স, এক্স মানে হচ্ছে এক্সপোর্ট তথা রপ্তানি, আর ইডি এম, এম মানে কি, ইম্পোর্ট। 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 এই দুইটা জিনিস কি হতে হবে, অর্থাৎ ইডিএক্স প্লাস এর ইডি এম, এম। এই দুইটার সমষ্টি একের থেকে বেশি হতে হবে। আচ্ছা, তাহলে মার্শাল লার্নার শর্ত কি বলেছে, উনি বলেছে একটি দেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার সমষ্টি যদি একের চেয়ে বেশি হয়, তবে অবমূল্যায়ন দেশটির জন্য মঙ্গলজনক হবে। তাহলে উনি শর্ত জুড়ে দিয়েছে, মার্শাল লার্নার শর্ত কি, শর্ত, যদি যদি কি স্যার, একটি দেশের আমদানি, এই দেখেন ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি, একটি দেশের আমদানি
এবং রপ্তানি, এক্স মানে হচ্ছে রপ্তানি দ্রব্যের, ইডি মানে হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যদি একটি দেশের আমদানি এবং রপ্তানি চাহিদার স্থিতিস্থাপকতার সমষ্টি যদি একের চেয়ে বেশি একের চেয়ে হয় বেশি হয়, তবে ওই দেশের অবমূল্যায়নটা দেশটির জন্য কি হবে? মঙ্গলজনক। মঙ্গলজনক হবে বা লাভজনক হবে, লাভজনক হবে। এবার আসি, এখন এটার জন্য কয়েকটা অঙ্কের মতো রয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন যদি এখানে বলে, শর্ত তো আমি বুঝে ফেলছি, মার্শাল ল শর্ত হয়ে গেছে অলরেডি। প্রথমে যদি বলি ইডি এক্স ইকুয়ালস টু 0, এর মানে কি বলতো? ইডি এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ইডি এক্স ইজ ইকুয়াল টু 0 হলো রপ্তানি দ্রব্যের দামটা রপ্তানি হ্রাস বা বৃদ্ধিতে বিদেশি রপ্তানি পণ্যের চাহিদার কোনো পরিবর্তন হয় না। তার মানে রপ্তানি দ্রব্যের দাম কমুক বা বাড়ুক, এতে বিদেশি রপ্তানি পণ্যের চাহিদার কোনো কি হবে না। এটা দ্বারা কি বোঝায়? যে ইডিএক্স দ্বারা হচ্ছে লোকের অর্থ হলো রপ্তানি দ্রব্যের দাম বা হ্রাস, দামটা বাড়ুক বা দামটা কমুক, যাই হোক না কেন, এতে বিদেশে রপ্তানি পণ্যের চাহিদার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এখন যদি অবমূল্যায়ন করা হয়, তবে রপ্তানি আয় কি থাকবে? এক্ষেত্রে রপ্তানি আয়টা অপরিবর্তিত থাকবে। এখন যেহেতু আমার শর্ত দিয়েছে এখানে ইডিএক্স প্লাস এর ইডিএম গ্রেটার দ্যান অন, এক্ষেত্রে যদি ইডিএক্স ইকুয়াল টু যদি 0 হয়, হলে তাহলে সেই ক্ষেত্রে দেখো ইডিএক্স গ্রেটার দ্যান ইডিএম গ্রেটার দ্যান 1 হবে। এর অর্থ হলো আমদানি পণ্যের দাম বাড়লে একের থেকে বেশি, যদি আমদানি পণ্যের দাম বাড়ে, এমটা যদি দেই, আমদানি পণ্যের দাম যদি বাড়লে আমদানি কমবে, এবং আমদানি কমে মানে পণ্যের যদি দাম কমে এম এর পরিমাণটা বাড়ে, এম এর পরিমাণটা যদি বাড়ে, আমদানি পণ্যের দাম যদি বাড়ে, আমদানি পণ্যের দাম যদি বাড়ে, তাহলে আমদানি কি হবে? এই ক্ষেত্রে কমবে আমদানি স্যার। কমবে। আর যদি আমদানি দ্রব্যের দাম যদি কমে যায়, তাহলে তাহলে আমদানির আমদানি বেশি পরিমাণটা হবে। বাড়বে। আচ্ছা, তো এখন যদি এই মার্শাল লার্নার শর্ত অনুযায়ী, মার্শাল লার্নার এম মানে হচ্ছে মার্শাল আর লার্নার হচ্ছে এল, এই মার্শাল লার্নার শর্ত অনুযায়ী যদি কখনো ইডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তবে রপ্তানি আয়ের কোনো কি হবে না, পরিবর্তন রপ্তানি হবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে শুধু কিসের? আমদানি। আমদানি দ্রব্যের। আমদানি দ্রব্যের কমবে বা বাড়বে। এই ক্ষেত্রে কিন্তু আমদানি দ্রব্য হ্রাস এবং কমার মাধ্যমে কিন্তু লেনদেন ভারসাম্যের একটা উন্নতি হতে পারে। এটা তো ইডি এক্স নিয়ে আলোচনা করলাম। যদি কখনো যদি এরকম হয় যে ইডি ইম্পোর্ট ইজ ইকুয়াল টু 0, আচ্ছা, তাহলে স্যার আমদানি ইডিএম দ্রব্যের ইজ ইকুয়াল টু 0, তার মানে ঠিক তার উল্টাটা। এখানে স্থির থাকবে কোনটা? এই যে রপ্তানি দ্রব্যের, আগেরটা যেটা বলেছিলাম যে রপ্তানি দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধিতে চাহিদার কোনো পরিবর্তন হবে না, আর এটা হলো আমদানি দ্রব্যের দাম কমার বা বাড়ার ফলে এই আমদানি দ্রব্যের এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। দেন অন, দেখেন এখানে ইডিএম ইজ ইকুয়াল টু 0 এবং ইডিএক্স গ্রেটার দেন অন, এরকম যদি হয়, তাহলে আমদানি পণ্যের মূল্যের অবমূল্যের সমান একই রকম করে হবে। কিন্তু এই যে শূন্য থাকার কারণে এর কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কার? ইডিএক্স। এরকম যদি একের থেকে বেশি হয়, তাহলে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় এবং অবমূল্যায়নের চেয়ে বেশি হারে একইভাবে সে লেনদেন করতে পারবে, কারণ সেটা একের থেকে কি হয়েছে, বেশি হয়েছে। যদি আমি এখানে দিতাম যে ইডিএক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে রপ্তানি দ্রব্যের দাম বা হ্রাস বৃদ্ধিতে তো এইখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। কিসের পরিবর্তন?
ইডিএক্স গ্রেটার দ্যান 1 হওয়ার কারণে রপ্তানি পরিমাণটা এখানে কি হবে, একের থেকে এখানে বেশি হওয়ার কারণে রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পায়। আর রপ্তানি পরিমাণটা বৃদ্ধি হওয়ার কারণে অবমূল্যায়ন যে করা হয়েছে, অবমূল্যায়নের চেয়ে বেশি হারে একইভাবে লেনদেন ভারসাম্যেরও উন্নতি হবে। প্রথমে যখন দেখেছিলাম, বুঝেন, ইডি এক্স ইজ ইকুয়াল টু 0, এটার ফলে কিন্তু কোন রকমের চাহিদার পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছিল কার দ্বারা, ইম্পোর্ট পণ্যের, অর্থাৎ আমদানি পণ্যের যদি আমদানি পণ্যের দ্রব্যের দাম যদি কমে তাহলে আমদানি পরিমাণটা বাড়ে, আর যদি আমদানি পণ্যের দ্রব্যের দামটা যদি বাড়ে তাহলে আমদানি পণ্যের চাহিদাটা হ্রাস পাবে। সাধারণত বিপরীত প্রক্রিয়া, আমদানি দ্রব্যের দাম বাড়লে আমদানি কমবে, আমদানি দ্রব্যের দামটা কমলে আমদানি বাড়বে। এটা হলো প্রথম অবস্থা আলোচনা করেছিলাম, যেখানে ইডিএক্স মানে হচ্ছে রপ্তানি দ্রব্যের দাম কমলে বা বাড়লে এক্ষেত্রে চাহিদার কোনো পরিবর্তন হবে না, একদমই 0। পরবর্তীতে আলোচনা করেছে এখানে ইডিএম ইজ ইকুয়াল টু 0 যদি হয়, সেক্ষেত্রে আমদানি দ্রব্যের কোনরূপ পরিবর্তন হচ্ছে না। তবে যদি ইডিএক্স গ্রেটার দ্যান 1 হয়, এক্ষেত্রে কিন্তু রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, আর রপ্তানি পরিমাণটা যদি এই অবমূল্যায়নের কারণে সে উন্নত দিকে যাবে। আবার যদি দেখেন এখানে এরকম হয়, ইডি যদি ইডি এক্স লেস দেন 1, দুটোই একের থেকে কম, তো দুটো একের থেকে কম হয়েছে, এই দুটাকে এখন যদি সমষ্টি করি বা যোগ করি, সেটা আবার কি হবে না, আবার একের থেকে বেশি। এই দুটাকে যোগ করলে মানে এটা একের থেকে কম, এটাও একের থেকে কম, দেখা যাচ্ছে এটা সমান সমান হয়েছে মনে করো 0.75, এটা হয়েছে 0.50, তাহলে দুইটা মিলে কত হয়েছে 0.75, 0.50 সমান সমান হচ্ছে লগের 7 5 12 সরি 1.25, যা একের থেকে বড়। দুইটা মিলে যদি হয়, এই ক্ষেত্রে আমদানি এবং রপ্তানি পণ্যের প্রতিটি চাহিদার স্থিতিস্থাপকতা কিন্তু, দেখো, আমদানি পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা একের থেকে কম, রপ্তানি পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা কিন্তু একের থেকে কম। কিন্তু এই দুইটা সমষ্টি যখন করেছি, তখন কিন্তু স্থিতিস্থাপকতা কি হয়ে গেছে, একের থেকে বেশি হয়ে গেছে। সুতরাং এটার একটু কম হলে একের থেকে কম, এটার স্থিতিস্থাপকতা একের থেকে কম হলেও দুইটা সমন্বয় করে আবার কিন্তু একের থেকে বেশি হয়ে গেছে। তোমরা স্থিতিস্থাপকতার কয়েকটা মান এখানে যদি বলি, এই যে দেখো ইডিএম, এটা একের থেকে কম। এখন একের থেকে কম মানে কত সেটা তো আমি জানি না, যে কোনো একটা মান এখানে লিখেছি, মনে করো 0.75, তাহলে তো একের থেকে কম। আবার ইডিএক্স রপ্তানির যে দ্রব্য রয়েছে তার স্থিতিস্থাপকতা হচ্ছে ধরলাম 0.50, তো এই দুটা যদি যোগ করি তাহলে সেটা আবার একের থেকে বেশি হয়ে যায়। তো যখন একের থেকে বেশি হবে তাহলে কি হবে, সেটা আবার আমার জন্য, একটা দেশের জন্য, অবমূল্যায়নটা দেশটির জন্য লাভজনক হবে। সহজ কথা, তুমি যেটাই আলোচনা করো না কেন, প্রত্যেকটা জায়গাতে কিছু শর্ত জুড়ে দিচ্ছে, সেই শর্তগুলোর জন্য একটা দেশ লাভজনক হয়, আর কি হলে লাভজনক হবে, কি না হলে লাভজনক হবে না, সেটাই আলোচনা করতে হচ্ছে। আবার যদি এখানে এইভাবে বলে যে ইডিএক্স, খেয়াল করেন, ইডিএক্স গ্রেটার দেন, সমষ্টি মিলে কি হবে, এটা তো একের থেকে বেশি হবেই। এও যদি একের থেকে বেশি হয়, মনে করলাম 1.25 প্লাস এর এ হয়েছে মনে করে 1.50, এই দুইটা মিলে কত হবে 2.75, যা একের থেকে বেশি। তো সুতরাং দেশটা তো লাভ দিকে যাবেই। তাহলে যদি আমদানি ও রপ্তানি উভয় পণ্যের চাহিদা, দেখো এখানে রপ্তানি পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা একের থেকে বেশি, আমদানি পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা একের থেকে বেশি, সেক্ষেত্রে যদি কোন একটা দেশে যদি অবমূল্যায়ন হয়, তাহলে এই দুটা ভারসাম্যের উন্নতি ঘটবে। এটি হচ্ছে মার্শাল ল্যান্ডের শর্ত। তার মানে মার্শাল ল্যান্ড কখনো তিনটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে আর একটু বোঝাই, ইডি এক্স প্লাস এর ইডি এম,
গ্রেটার দেন অন হয়, এই শর্তটা যদি ফুল আপ হয় তাহলে মার্শাল লার্নার শর্ত অনুযায়ী ওই দেশটা লাভজনক হবে। সেক্ষেত্রে যদি কখনো, একটু খেয়াল করো, এই ইডিএক্সটা যদি 0 হয় তাহলে এই ইডিএমটা কি হবে? ইডিএমটা এটা পরিবর্তন হয়ে 1-এর থেকে বেশি হবে, কারণ এটা ইডিএক্সটা এক্সপোর্ট দ্রব্যের দাম হ্রাস হোক বা কম হোক সেটার উপর ডিপেন্ডেবল না, 0। তো এক্ষেত্রে এটা ডিপেন্ড করতেছে কার উপর? আমদানি দ্রব্যের দামের উপর। এক্ষেত্রে আমদানি দ্রব্যের দাম যদি কমে যায়, আমদানি দ্রব্যের দাম কমলে আমদানি বাড়বে, আমদানি দ্রব্যের দামটা কমে গেলে, আমদানি দ্রব্যের দাম কমলে আমদানি বাড়বে, আমদানি দ্রব্যের দাম বাড়লে আমদানি কমে যাবে। কথা হচ্ছে এটা বিপরীত সম্পর্ক। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা অবশ্যই 1-এর থেকে বড় হবে, আর যদি এটা 1-এর থেকে বেশি হয় তাহলে অবশ্যই মার্শাল লার্নার শর্ত অনুযায়ী দেশটি অবমূল্যায়ন লাভজনক হবে। আবার যদি ইডিএম ইকুয়ালস টু 0 হয় তাহলে সেই ক্ষেত্রে এই ইডিএক্স এটাও কি হবে? এক্ষেত্রে আমদানি দ্রব্যের দামের কোনো কম বেশি হওয়ার কারণে প্রভাব ফেলছে না, প্রভাব ফেলছে রপ্তানি যে দ্রব্যগুলো রয়েছে সেটার উপর। তাহলে সেক্ষেত্রে এখানে যদি রপ্তানি দ্রব্যের দামটা যদি কমে যায় তাহলে অবশ্যই ওই দ্রব্যের তা বেশি পরিমাণে রপ্তানি করা যায়, আর যদি কম হয়, মানে দামটা যদি বেশি হয় তাহলে কম হয়, দাম যদি কম হয় তাহলে বেশি হবে। বিপরীত প্রক্রিয়া, সহজ কথা, সেটাও 1-এর থেকে বেশি হচ্ছে। যদি 1-এর থেকে এটা বেশি হয় তাহলে আমি কে যাবে। আবার আর একটা শর্ত এখানে বলেছি, যদি ইডিএক্স লেস দ্যান 1 প্লাস এর ইডিএম লেস দ্যান 1, এই দুইটার সমষ্টি কিন্তু আবার গ্রেটার দ্যান 1। তাহলে যদি এরকম হয় যে রপ্তানি দ্রব্যের স্থিতিস্থাপকতা, রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতি 1-এর থেকে কম, ধরলাম এখানে 0.6 প্লাস এর আমদানি দ্রব্যের চাহিদার স্থিতি 1-এর থেকে কম 0.7 ধরলাম, টোটাল মিলে আমার কত হয়েছে? টোটাল মিলে কিন্তু 1.3, যা 1-এর থেকে বেশি। এই ক্ষেত্রেও কিন্তু একটা দেশ যদি অবমূল্যায়ন করে তাহলেও কিন্তু সে লাভবান হবে ও উন্নতির দিকে যাবে। আর একটা বিষয় এখানে আলোচনা করেছি, যেটা হচ্ছে ইডিএক্স গ্রেটার দ্যান 1, ইডিএম গ্রেটার দ্যান, টোটাল তো গ্রেটার দ্যান 1 হবেই। তাহলে দেখলাম যদি চাহিদার স্থিতিস্থাপকতা যদি 1-এর থেকে বেশি হয় রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে, এবং আহ, আমদানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা যদি 1-এর থেকে বেশি হয়, তো দুইটা মিলে এখানে মনে করো যে 1.2, আর এখানে আছে মনে করো 1.5, এটা 1-এর থেকে বেশি হবে, সুতরাং 2.7, যা দেখলাম 1-এর থেকে বেশি। এই শর্ত অনুযায়ী তাহলে আমরা বলতে পারি মার্শাল লার্নার শর্ত অনুযায়ী ইডিএক্স প্লাস এর ইডিএম গ্রেটার দ্যান 1 যখন এই শর্তগুলো পূরণ হবে তাহলে একটা দেশ অবমূল্যায়ন করলে ওই দেশটা মঙ্গলের দিকে যাবে, বা এই শর্ত পূরণ হলে সেটাই হলো মার্শাল লার্নারের শর্ত। স্যার বুঝছি কি কিছু? এটা কথা বলেন স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা যে বিষয় আমি তোমাদেরকে একটু বলে দিই, এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মনে পড়ে তোমাদের চাহিদা রেখার ক্ষেত্রে যদি একটু বলি, মনে করো এটা একটা চাহিদা রেখা, আর ডিডি চাহিদা রেখা, এটা একটা ডিডি চাহিদা রেখা। আচ্ছা, ডিডি চাহিদা রেখা, আর একটা চাহিদা রেখা এখানে দেখাই, এটা একটা ডিডি চাহিদা রেখা, একটু বেশি হয়ে গেছে। এবার আমাকে বলেন তো আহ, কোন রেখার ঢালটা সব থেকে বেশি, কোন রেখার ঢালটা সব থেকে বেশি? ঢাল এটা হচ্ছে 1, 2, স্যার এটা হলো 3। এক এক নঙের ঢাল বেশি, তাহলে এখানে ঢালটা বেশি। যেই রেখার ঢাল বেশি হবে, যেই চাহিদা রেখার ঢাল বেশি হবে, তার স্থিতিস্থাপকতা কি হবে? ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা কি হবে? স্থিতিস্থাপকতা কম। স্থিতিস্থাপকতা কি হবে? কম। যেই রেখার ঢাল বেশি, যেই রেখার ঢাল বেশি তার স্থিতিস্থাপকতা কি হবে? কম হবে। ঠিক আছে, তাহলে এটা স্থিতিস্থাপকতা কম, এর থেকে আর একটু স্থিতিস্থাপকতা একটু বেশি, আর এটার স্থিতিস্থাপকতা সব থেকে বেশি, কারণ এটার ঢালটা একদমই কম। এটার ঢাল কি? এটার ঢালটা কম। ঢাল কম হওয়ার কারণে এর স্থিতিস্থাপকতা কি হচ্ছে মানে আলোচনা করতেছে। এটাই ছিল মার্শাল লার্নারের শর্ত। ঠিক আছে, তবে শর্তের ক্ষেত্রে ওই যে কয়টা পয়েন্টে বলেছি ওইগুলো কিন্তু আলোচনা করে গণিতের টার্মের সাহায্যে আপনাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, যদি স্যার কিছু যদি বলেন তো। এরকম যদি আমি যদি একটু কথা বলি, যদি কখনো এরকম দেয় ইডিএক্স প্লাস এর ইডিএম লেস দেন 1,
আমি যদি ওয়ান গ্রেটার দেন ওয়ান দিয়েছিলাম তাহলে তো কি হয়েছিল, উন্নতি ঘটেছিল। তাহলে যদি লেস এটা দেন কি ওয়ান হয় তাহলে কি হবে মার্শাল অনুযায়ী? অবনতি? এক্ষেত্রে স্যার অবনতি ক্ষতি হবে, ঘটবে। অবনতি। ক্ষতি অবনতি। হবে বা অবনতি ঘটবে, ঠিক আছে। আর যদি আর যদি এরকম হয়, স্যার ওটা তো দিলেন ইডিএক্স প্লাস এর ইডি এম ইজ ইকুয়াল টু জিরো হয়, মানে সরি জিরো না, মানে একের সমান হয়, একের সমান স্যার হয়, লাভ তাহলে কি হয়, হবে? ক্ষতি হবে। এক্ষেত্রে এক্ষেত্রে ভারসাম্য অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে ভারসাম্য অপরিবর্তিত থাকবে। কি হবে এখানে? এক্ষেত্রে কি হবে? ভারসাম্য অপরিবর্তিত। অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে, থাকবে। ঠিক আছে। এটা স্যার মার্শাল লার্নার শর্ত, তিনটা জিনিস, এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। যাই হোক, তো যে কয়টা প্রশ্ন দিয়েছি এ কয়টা একটু আপনাকে পড়ে ফেলতে হবে আর চতুর্থ অধ্যায়ের মধ্যে। হ্যাঁ বলেন স্যার। বইয়ে চিত্র আছে, চিত্র দিতে হবে। চিত্র লাগবে না, 4 নম্বরের প্রশ্নের জন্য এইটুকু আলোচনা করলেই হবে, ঠিক আছে। চিত্র লাগে যদি এটাকে কখনো যদি অনেক বড় প্রশ্ন হিসেবে আসে, তাহলে দরকার আছে, তাছাড়া এটা চিত্র দরকার নেই, ঠিক আছে। তবে এটা গণিতিক টার্ম কিন্তু তোমাকে দিতেই হবে। ইডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, ইডিএম ইজ ইকুয়াল টু জিরো, ইডিএম ওই যে চারটা যে বললাম না, ইডিএম হ্যাঁ স্যার। লেস দ্যান ওয়ান প্লাস এর ইডিএম লেস দ্যান ওয়ান, এটা গ্রেটার দ্যান ওয়ান, আর ইডিএম গ্রেটার দ্যান ওয়ান প্লাস ইডিএক্স গ্রেটার দ্যান ওয়ান, এই টোটাল সমষ্টি মিলে এই 4 ধরনের আলোচনা কিন্তু আপনাকে করে দিতে হবে। এটা হচ্ছে মার্শাল লার্নারের শর্ত অনুযায়ী, ঠিক আছে। জি স্যার। আর যদি কখনো বড় প্রশ্ন হিসেবে আসে তাইলে, তাও সাধারণত এটা বড় প্রশ্ন হিসেবে আসে না, এটা 4 নম্বরের প্রশ্ন হিসেবেই বেশি এসে থাকে, যে মার্শাল লার্নার শর্ত কি, মার্শাল লার্নার শর্ত কি। পরীক্ষা আসলে এটাই বেশি আসে, 4 নম্বরের প্রশ্ন মানে আসে, এটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে একটা প্রশ্ন। আর এমসিকিউর মধ্যে কিন্তু এখান থেকে জুড়ে দেয়, এই যে এই জাগুলো লেখালাম, কখন উন্নতি হবে কখন অবনতি হবে, একের সমান হলে কি হয়, একের থেকে কম হলে কি হয়, একের থেকে বেশি হলে কি হয়, সব এটা নিয়ে আলোচনা, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন নীতি। পঞ্চম অধ্যায় আমাদের টোটাল সিলেবাসের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মোট চ্যাপ্টার রয়েছে হচ্ছে 7টা। তো আমি পঞ্চম অধ্যায় শেষ করে আবার অন্য একটা সাবজেক্টে চলে যাব। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে হচ্ছে লগের পঞ্চম অধ্যায়, যা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন নীতি, এটা নিয়ে আলোচনা করব, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল পলিসি। স্যার বই না এটা 9টা পঞ্চম চ্যাপ্টার অধ্যায় হবে, দিয়েছে। ঠিক আছে। ওইটার তো বেশি তাহলে ওটা ক্লাস ওটা আছে। ওটা ওটা 7 কলেজের জন্য, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 7টা চ্যাপ্টারের জন্য পরীক্ষা হবে, ঠিক আছে। এই অধ্যায়ের প্রশ্নগুলো কম, কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বেশি। দেখবেন যে প্রত্যেক ইয়ারে এই যে কটা প্রশ্ন দিয়েছে এখান থেকে বেশি বেশি প্রশ্ন চলে আসে, সব মিস করেন না। আর প্রতিদিন যে পড়াটা দিচ্ছে সেই পড়াটাকে কভার করে ফেলেন, যাতে পরীক্ষার আগে আপনার একদম আহ পড়া হয়ে যায়। দেখেন চতুর্থ অধ্যায় কিন্তু অলরেডি চলে আসছে, 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার অলরেডি হ্যাজ গন। আমি কিন্তু কিছু কিছু বিষয় পড়াইছি আর কিছু কিছু বিষয় প্রশ্ন দিয়ে দিছি, আমার বোঝানোর থেকে প্রশ্নের সংখ্যাটা বেশি। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো প্রশ্নগুলো আপনাদেরকে কিন্তু পড়তে হবে। এখন যদি আপনি যেগুলো রেখে দেন, যদি এখন সময়টা কাজে না লাগান, তাহলে কিন্তু পরীক্ষার আগে কিন্তু ধরা খেয়ে যাবেন। সো সময়ের কাজ সময় করে ফেলেন। আমি কিন্তু ঠিকই প্রতিটা সাবজেক্টের সিলেবাস কিন্তু শেষ করে ফেলবো না, হ্যাঁ। তো আপনারা একটু পড়ে ফেলেন, সবার কাছে রিকোয়েস্ট এতটুকু। আর প্রতিদিন যা পড়াচ্ছি এক্সট্রা পড়ার দরকার নাই, এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নাই। আজকে যে চতুর্থ অধ্যায় পড়ালাম, আজকে শুধু এইগুলা নিয়ে আলোচনা করেন, ব্যাস। কালকে ফাঁকা আছে, পরবর্তী দিন আবার ক্লাস আছে, পরবর্তী ক্লাসের পূর্বেই আপনি এগুলাকে শেষ করে ফেলেন, শুধু একটা বিষয়, আর কোনো কিছু পড়ার দরকার নাই। ওকে, জি স্যার, আল্লাহ হাফেজ, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।